পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা। এরপরে আমাদের আছে দেখো অ্যাসিড ক্ষারের বিক্রিয়া সম্পর্কে। তো আগের পার্টগুলো যারা দেখোনি ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে দেখে নিও। এবার বলছি অ্যাসিড ক্ষার দেখো কাকে বলা হয়। তাহলে আমি সব কিছু বলেছিলাম যে অ্যাসিড মানে কি, ক্ষার মানে কি আগের পার্টে। এবার অ্যাসিড ক্ষারের বিক্রিয়া সম্পর্কে। তাহলে যখন কোনো অ্যাসিডের এবং ক্ষারের মধ্যে বিক্রিয়া হয় তখন সেগুলোর মধ্যে কি ঘটে সেগুলো আজকে আমরা জানবো। তাহলে দেখো, যখন আমরা কোনো একটা অ্যাসিড লিখছি, যেমন ধরো একটা অ্যাসিড আছে H2SO4, এটাকে জানো তোমরা বলা হয় সালফিউরিক অ্যাসিড। তাহলে এটা যখন বিক্রিয়া করে দেখো, তখন এটা H+ এবং SO4 2- উৎপন্ন করে। আমি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া সম্পর্কে বলছি, তার জন্য প্রথমে একটা অ্যাসিড নিয়ে নিলাম H+, আর একটা ক্ষার দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH এটা। এবার এটা যখন ভাঙবে সোডিয়াম হাইড্রোক্সাইড তখন হবে Na+, আর দেখো OH- এটা। এবার আমরা এই দুটোকে একসঙ্গে যুক্ত করব, মানে এই দুটোর বিক্রিয়া করব। তাহলে এই দুটোর বিক্রিয়ার কারণে কি হবে দেখো, তাহলে এখানে কি ছিল H2SO4 প্লাস এখানে কি ছিল NaOH। এবার এই দুটো যুক্ত হয়ে গেলে কি হবে দেখো, এই যে সোডিয়াম এই যে প্লাসটা আছে এই মাইনাসের সঙ্গে যুক্ত হবে, কারণ প্লাসে আর মাইনাসে আকর্ষণ হয়। তাহলে এখানে সোডিয়াম প্লাস মানে এই যে সোডিয়ামটা আছে সালফেটের সঙ্গে যখন যুক্ত হয় তখন এখানে 2 আসে। কেন? কারণ এটা যোজ্যতা 1 হয়, এটা 2, তার জন্য এখানে 2 চলে আসে। আর এখানে কি হবে SO4, আর এটাতে দেখো এই যে এটা আছে সেটাতে জল উৎপন্ন হবে H2O জল। তাহলে এইটা দেখো একটা বিক্রিয়া হয়ে গেল অ্যাসিড এবং ক্ষারের মধ্যে। তাহলে এবার এখানে আমরা লক্ষ্য করব যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াতে কি উৎপন্ন হয়। তাহলে দেখো এটা একটা অ্যাসিড এবং এটা একটা ক্ষার। তাহলে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াতে দেখো এটা একটা লবণ। লবণ অনেক প্রজাতির হয়, অনেকগুলো হয়। তো এটা একটা লবণ এবং এটা কি জল। তাহলে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? লবণ এবং জল উৎপন্ন হয়। তোমরা এটা মনে রাখবা যে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয়। এবার দেখো এই যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া আছে, সেখানে আমরা দেখলাম প্রথমে দেখো এটা একটা অ্যাসিড ছিল এবং এটা একটা তীব্র অ্যাসিড হয়, এটা অনেকটাই ক্ষতিকারক হয়। এবং এটা একটা দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা তীব্র ক্ষার। তাহলে এই যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া, যখন এগুলো বিক্রিয়া করেনি তখন অ্যাসিড এবং ক্ষার রূপে ছিল, কিন্তু যখন এগুলো বিক্রিয়া করে নিলে তখন দেখো এখানে কি তৈরি হলো, একটা লবণ আর একটা জল। তাহলে যখন বিক্রিয়ার পরে এভাবে লবণ এবং জল উৎপন্ন হয়, তার মানে এখানে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে যে ধর্মগুলো ছিল, মানে অ্যাসিডের এবং ক্ষারের মধ্যে যে ধর্ম ছিল সেগুলো আর নাই। তার জন্য এখানে অ্যাসিড এবং ক্ষার সম্পূর্ণ মানে অ্যাসিড এবং ক্ষারটা সম্পূর্ণ লবণ এবং জলের মধ্যে রূপান্তর হয়ে গেছে। তার জন্য আমরা বলবো যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং জলটা উৎপন্ন হয় এবং অ্যাসিড এবং ক্ষারের ধর্ম লোপ পায়। এবার এই যে বিক্রিয়া অ্যাসিড এবং ক্ষার, সেটাকে প্রশমন বিক্রিয়া বলা হয়। ঠিক আছে, তাহলে প্রশমন বিক্রিয়া কি বললাম, যখন অ্যাসিড এবং ক্ষারের মধ্যে বিক্রিয়া হয় দিয়ে অ্যাসিড এবং ক্ষারের সম্পূর্ণ ধর্মটা লোপ পায়, মানে অ্যাসিডও থাকবে না ক্ষারও থাকবে না, তাহলে সেই যে ধর্মটা সম্পূর্ণ লোপ পেয়ে যাবে সেইটাকে বলা হবে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া বা প্রশমন বিক্রিয়া। তাহলে প্রশমন বিক্রিয়া আশা করছি তোমরা বোঝা গেল। তাহলে এই একটা উদাহরণ প্রশমন বিক্রিয়া দিলাম, মনে রাখবা। কিন্তু আরও অনেকগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, যেগুলো ডাইরেক্টলি আমি দেখাচ্ছি। দেখো যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া কিভাবে হয়। আর একটা আমি এভাবে দেখাচ্ছি, তারপরে আমরা বাকিগুলো ডাইরেক্ট দেখাবো। যেমন ধরো এটা ধরো 2 নম্বর লিখছি যে একটা বিক্রিয়া আছে HCl, এটা একটা অ্যাসিড। তাহলে HClটা কি হয় H+ আর Cl-। আর একটা ধরো ক্ষার ধরছি আমরা KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা ভাঙলে কি হবে K+ আর একটা OH-। এবার যখন এগুলো যুক্ত হয়ে যাবে তাহলে আমরা কি পাবো HCl + KOH দিয়ে বিক্রিয়া হয়ে এটা জল উৎপন্ন হবে, আর এটা K+Cl KCl + জল। তাহলে দেখো এটা কি অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় লবণ জল তৈরি হলো। অলওয়েজ মনে রাখবা সবসময় অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াতে একটা লবণ এবং জল উৎপন্ন হবে। তাহলে এটা আর একটা উদাহরণ মনে রাখবা। আরও আমি 2-1টা অ্যাসিড ক্ষারের বিক্রিয়াগুলো দেখাচ্ছি, তোমরা লিখে নাও। হ্যাঁ, আচ্ছা, তার আগে তোমরা কাকে বলে প্রশমন বিক্রিয়া সেটা লিখে নাও, তারপর আরও আমি বলবো। তাহলে প্রশমন বিক্রিয়া লেখো, যে বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে অ্যাসিড ও ক্ষারের ধর্ম লোপ পায়
অ্যাসিড এবং ক্ষারের ধর্ম লোপ পায় তাকে প্রশমন বিক্রিয়া বলে। এটা হয়ে গেল প্রশমন বিক্রিয়া, যখন অ্যাসিড ক্ষারের ধর্মটা লোপ পাবে। এবার কয়েকটা বিক্রিয়াগুলো তোমরা এখানে ভালোভাবে দেখিয়ে দাও। প্রথমে আমি ধরো এটা লিখলাম NaOH, তার সঙ্গে আর একটা অ্যাসিড ধরছি HNO3, এটা একটা কি অ্যাসিড? নাইট্রিক অ্যাসিড। তাহলে এটার বিক্রিয়া থেকে উৎপন্ন হয় NaNO3 প্লাস H2O। তোমাদের এই বিক্রিয়াগুলো একটু মনে রাখতে হবে, হ্যাঁ, মানে এগুলো কিভাবে হলো তোমরা এগুলো মনে রাখবা। আর আরও উদাহরণ দিচ্ছি, ধরো আমি এটা লিখলাম KOH, এটার সঙ্গে H2SO4, এটা একটা অ্যাসিড। তাহলে বিক্রিয়াতে কী হবে? K2SO4 প্লাস H2O মানে জল। এই বিক্রিয়াগুলো তোমরা মনে রাখবা। আর একটা জাস্ট দেখাচ্ছি, ধরো MgOH2 প্লাস HCl, তাহলে HCl এটার বিক্রিয়াতে কি হয়? MgCl2 প্লাস H2O মানে জল। তাহলে এই যে কয়েকটা বিক্রিয়াগুলো দেখলাম খুব ইম্পর্টেন্ট, তোমরা এগুলো মনে রাখবা। এবং বিক্রিয়ার যে ব্যালেন্সগুলো আছে তোমরা পড়ে নেবা। যারা ব্যালেন্স জানো না, আমাদের ওই চ্যাপ্টারটা দেখে নেবা, রাসায়নিক বিক্রিয়া। আমি সব চ্যাপ্টার পড়ে দিয়েছি, তাই তোমরা ভিডিওটি লাইক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং আমাদের সেই একটা প্লেলিস্ট আছে ডিসক্রিপশানে, সেখানে সেভ করে নাও, সেখানে সব ভিডিও পরপর দেওয়া আছে। এবার বলছি প্রশমন বিক্রিয়া হওয়ার পরে দেখো আমরা জানবো যে অ্যাসিড ক্ষারের মধ্যে যখন বিক্রিয়া হয়, প্রশমন বিক্রিয়া, তার প্রভাবে কি কি হয়। হ্যাঁ, তো এই যে প্রশমন বিক্রিয়াটা অনেক জায়গায় লক্ষ্য করা যায়। যেমন দেখো, যখন অতিরিক্ত কোনো জায়গায় ধরো খাবার খাওয়া হয়ে গেল, কোনো মানুষে যদি অনেক বেশি খাবার খায় তাহলে সেখানে অ্যাসিডিটি রোগ হয়। তো তার জন্য সেই অ্যাসিডিটি রোগের জন্য একটা গ্যাসের ওষুধ বলা হয়। তাহলে সেই ওষুধের মধ্যে কি থাকে? ক্ষার মেশানো থাকে। দিয়ে যখন অ্যাসিডিটি হয়, তার মানে অ্যাসিডটা বেড়ে যায়, দিয়ে ক্ষারটা যখন দেওয়া হয় তাহলে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন হয়, দিয়ে অ্যাসিডের পরিমাণটা কমে যায়, তার জন্য অ্যাসিডিটি কমে যায়। তাহলে এটা মনে রাখবা যে অ্যাসিডিটির কারণে যেটা হয় তখন প্রশমন বিক্রিয়ার কারণে সেটা আমাদের মানে আর যে অ্যাসিডিটি হয় সেটা কমে যায়। তাহলে এটা একটা মনে রাখবা। এবার দেখো অ্যাসিড ক্ষারের যে বিক্রিয়া হলো, এবার সেগুলো আরও অনেকগুলো আছে, তোমরা বইয়ের মধ্যে সেখান থেকে প্র্যাকটিস করো। তারপরে এবার আমরা জানবো অ্যাসিড বৃষ্টি সম্পর্কে, মানে অ্যাসিড বৃষ্টি কিভাবে সৃষ্টি হয়। তাহলে জানো তোমরা যে পৃথিবীর মধ্যে অনেকটা বেশি যখন দূষণ হয়ে যায়, বিভিন্ন কলকারখানা তাছাড়া আরও বিভিন্ন গাড়ির কারণে যখন পৃথিবীতে অনেক বেশি দূষণ হয়, সেই যে দূষিত বায়ুগুলো পৃথিবীর ওপরে চলে যায়, মানে পৃথিবীর ওপরের দিকে যায়। এবার সেই বায়ু দূষিত বায়ুগুলোর কারণে যখন মেঘ তৈরি হয়, বিভিন্ন ধূলিকণা তারপরে আরও অনেক কিছুর সঙ্গে তোমরা জানো সেগুলো যুক্ত হয়, দিয়ে মেঘ সৃষ্টি করে। তাহলে যখন এইভাবে মেঘ সৃষ্টি করবে, তখন এই যে বিভিন্ন কণাগুলো ছিল দূষণের কণা, সেগুলো যদি একসঙ্গে যুক্ত হয়ে যায়, মানে মেঘের সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন সেই মেঘটার মধ্যে একটু অ্যাসিডের পরিমাণ চলে আসে। তাহলে যখন সেটার মধ্যে অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকে, তখন সেটা অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। তাহলে এইভাবে অ্যাসিড বৃষ্টিটা সৃষ্টি হয়। মনে রাখবা যে বললাম কোনো মেঘ যখন তৈরি হয়, তখন যে বিভিন্ন গ্যাসগুলো সেগুলোর সঙ্গে যুক্ত হয়ে যদি মেঘ তৈরি হয়, তাহলে অ্যাসিড বৃষ্টি তৈরি হয়। এবং অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব কি সেটা মনে রাখবা। অ্যাসিড বৃষ্টির কারণে মানুষের চামড়ার অনেকগুলো ক্ষতি হতে পারে, তাছাড়া অ্যাসিড বৃষ্টির কারণে মানুষের চোখের ক্ষতি হতে পারে, তাছাড়া বিভিন্ন জিনিসপত্র যদি অ্যাসিডের সংস্পর্শে আসে, যেমন ধরো তাজমহল কোনো একটা চুনা পাথরের বা মার্বেল পাথরের জিনিস, তাহলে সেটা অনেকটাই ক্ষয় হয়ে যায়, তাছাড়া সেটার রং পরিবর্তন হয়ে যায়, দিয়ে অনেকটাই ক্ষতি হতে পারে। তাহলে এগুলো অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব। এবং অ্যাসিড বৃষ্টি কীভাবে সৃষ্টি হয় তোমাদের বইয়ে আছে, তাই আমি বললাম। হ্যাঁ, এবার তারপরে দেখো, এবার আমরা মেন জিনিসগুলো এই চ্যাপ্টারের এখানটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা বলা হয় পিএইচ এর ধারণা বা পিএইচ স্কেল, এটা সম্পর্কে। হ্যাঁ, পিএইচ স্কেলের সম্পর্কে আমরা জানবো। তো পিএইচ স্কেল মানে দেখো, একটা অ্যাসিড কতটা বেশি শক্তিশালী হয় সেটা আমরা তার মধ্যে যে হাইড্রোজেনের আয়ন ছিল, আমরা জানি যে অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি হয়। তাহলে সেই আয়নের গাঢ়ত্ব বা তার ঘনত্বের উপর নির্ভর করে। যতটা বেশি H প্লাস আয়ন থাকবে, সেটার মধ্যে আয়নের পরিমাণটা ততটা বেশি হবে। তার মানে সেখানে আয়নের পরিমাণটা বেশি হবে, তার জন্য অ্যাসিডটা বেশি শক্তিশালী হবে। এটা আমি বলেছিলাম, তীব্র অ্যাসিড যেটা অনেকটাই বেশি আয়ন উৎপন্ন করে। তাহলে এবার যেমন আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, তাহলে এই যে অ্যাসিডগুলো অনেকটা বেশি শক্তিশালী হয়। তার জন্য এবার আমরা
এখানে দেখো একটা স্কেল বা পিএইচ স্কেল সম্পর্কে জানবো, যেখানে আমরা জানতে পারবো যে একটা অ্যাসিড কতটা শক্তিশালী হয় বা একটা ক্ষারীয় পদার্থ কতটা শক্তিশালী হয় সেটা সম্পর্কে। মানে পিএইচ এর সাহায্যে আমরা ধারণা পাবো যে একটা অ্যাসিড এবং ক্ষার কতটা বেশি শক্তিশালী হয় সেটা সম্পর্কে। তাহলে এবার দেখো পিএইচ স্কেলটা কেমন হয়, এভাবে একটা স্কেলের মতো থাকে, দিয়ে এভাবে মার্ক করা থাকে অনেকগুলো। দেখো এখানে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এইভাবে চলতে থাকে। এবার এই যে স্কেলটা আছে সেখানে আমরা অ্যাসিড এবং ক্ষারে দেখো চিহ্নিত করা থাকে এই যে 0 থেকে 7 পর্যন্ত। হ্যাঁ, 0 থেকে 7 পর্যন্ত মানে দেখো এই যে স্কেলটা আছে, যখন এটা আমরা কোনো অ্যাসিড বা ক্ষারীয় পদার্থে দিব, ধরো অ্যাসিডের মধ্যে দিলাম এবং ক্ষারের মধ্যে দিলাম, তাহলে তখন সেটার মধ্যে রঙের পরিবর্তন হবে। এখানে তোমাদের বইটা ছবি থাকতে পারে, দেখবা যে এখানে বিভিন্ন কালার করা থাকে। এবার এই যে বিভিন্ন রঙগুলো আছে, সেই রঙগুলো যখন এখানে পরিবর্তন হয়ে যাবে, মানে এটার কারণে যখন আমরা এটা অ্যাসিডের মধ্যে বা ক্ষারের মধ্যে দিব তখন সেটা রঙের পরিবর্তন হবে, মানে কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। তার জন্য এখান থেকে আমরা জানতে পারবো যে এটার পিএইচ এর মান কত, মানে সেটা কতটা বেশি অ্যাসিড বা ক্ষার। ধরো এখানে 7টি রঙের পরিবর্তন হলো, হ্যাঁ, বা 6টি রঙের পরিবর্তন হলো, তাহলে এই যে 6টি রঙের পরিবর্তন হলো তার মানে সেখানকার পিএইচ কত হবে, 6 মানে 6। এবার তার জন্য সেখানে পিএইচ এর সাহায্যে আমরা জানতে পারবো। এবার মনে রাখবা যদি 0 থেকে 7 এটার মধ্যে পিএইচ থাকে, 0 থেকে 7-এর মধ্যে যদি পিএইচ থাকে তাহলে সেটাকে বলা হয় অ্যাসিড। তাহলে 0 থেকে 7-এর মাঝে হ্যাঁ যদি থাকে সেটাকে অ্যাসিড বলা হয়। তারপর 7-এর থেকে বেশি যদি 7 থেকে 14-এর মাঝে থাকে তাহলে সেটাকে বলা হয় ক্ষার বা ক্ষারক। হ্যাঁ, তাহলে ক্ষারক আর অ্যাসিড এই দুটো মনে রাখবা। এবং একদমে যদি 7-এ চলে আসে তাহলে সেটাকে বলা হয় প্রোসম। এই যে 3টে জিনিস জানতে হবে প্রথমে। তাহলে অ্যাসিড মানে বলেছিলাম দেখো যেটার মধ্যে হাইড্রোজেন প্লাস উৎপন্ন হয়, তাহলে সেটা কখন হবে, যখন 0 থেকে 7-এর মাঝে থাকবে। যেমন ধরো পিএইচ আমি লিখে দিলাম যে হলো 6 বা 6.999, তো এটা 7-এর থেকে কম, তো যখনই 7-এর থেকে কম চলে আসবে সেটা কি হয়ে যাবে, অ্যাসিড। 7-এর থেকে বেশি চলে এলে কি হয়ে যাবে, ক্ষারক। যেমন ধরো আমি বললাম যে 7.5 মানে কি, সেটা ক্ষারক। কিন্তু যদি একদমই প্রসম মানে একদমই 7 চলে আসে 7, তাহলে সেটাকে প্রসম বলা হয়। প্রসম মানে কি, যে সকল পদার্থ অ্যাসিড বা ক্ষার কোনো কিছু হয় না সেটাকে প্রসম বলা হয়। যেমন জলের মধ্যে অ্যাসিড এবং ক্ষার কোনো ধর্ম থাকে না, তার জন্য সেটাকে জলটাকে প্রসম বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা জানলাম পিএইচ স্কেল মানে কি। আচ্ছা, পিএইচ স্কেলটা কাকে বলে সেটা আমি লিখছি। এবার পিএইচ স্কেলটা কাকে বলে, কি হয় দেখো, পিএইচ স্কেল যার সাহায্যে আমরা অ্যাসিড এবং ক্ষারের এই যে অ্যাসিড এবং ক্ষার যে স্কেলের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি সেটাকে পিএইচ স্কেল বলা হয়। পিএইচ স্কেলের সাহায্যে আমরা জানতে পারি অ্যাসিড এবং ক্ষারের মধ্যে তীব্রতা কতটা হয়, কোনটা অ্যাসিড হয় কোনটা ক্ষার হয় সেগুলো। তোমরা লিখো পিএইচ স্কেল। দেখো যে স্কেলের সাহায্যে অ্যাসিড এবং ক্ষারের ধর্ম নির্ণয় করা যায় তাকে পিএইচ স্কেল বলে। তাহলে পিএইচ স্কেল মানে বোঝা গেল যেটার সাহায্যে আমরা অ্যাসিড এবং ক্ষারের বৈশিষ্ট্য বা ধর্মগুলো জানতে পারবো সেটা হবে পিএইচ স্কেল। এবার পিএইচ স্কেলের বৈশিষ্ট্যগুলো বললাম যে পিএইচ স্কেলের সাহায্যে আমরা জানতে পারি যে একটা অ্যাসিড কতটা শক্তিশালী হয় বা একটা ক্ষারীয় পদার্থ কতটা শক্তিশালী হয়। আচ্ছা, এবার এটা জেনে কি হবে, মানে আমি বলবো এবার যে একটা পিএইচ স্কেলের সাহায্যে আমরা কি জানতে পারবো। দেখো তাহলে যখন ধরো কোনো জায়গায় চাষ যদি করা হয়, ধরো কোনো জায়গায় মাছ চাষ করা হয়, তাহলে সেই মাছ চাষ যারা করে তোমরা এটা লক্ষ্য করতে পারো, তারা কি করে, মাছের পরে পুকুরের মধ্যে অনেকটা বেশি কাজ হয়, জানো পুকুরের মধ্যে বাসনপত্র মাজানো হয়, তারপর আরও অনেক কিছু। তার জন্য এই যে পুকুরের যে পিএইচ সেটা ধীরে ধীরে কমতে লাগে। কি বললাম, পুকুরের মধ্যে নানা কাজের কারণে পুকুরের পিএইচ মানে পুকুরের জলের পিএইচ ধীরে ধীরে কমতে লাগে। এবার পিএইচ যদি কমে যায় তাহলে সেটাকে কি বলা হয়, পিএইচ কমলে
অ্যাসিড। তার জন্য সেই জলের যে ভাগ আছে, জলের পরিমাণটা ধীরে ধীরে অ্যাসিডে পরিণত হয়। এবার আমরা জানি অ্যাসিডের মধ্যে মাছ বা কোনো প্রাণী বাঁচতে পারবে না, তার জন্য পুকুরের মধ্যে মাছগুলো মারা যেতে পারে। তার জন্য পুকুরের মধ্যে মাঝে মাঝে চুন দেওয়া হয়। এবার চুন কেন দেওয়া হয়? কারণ চুন একটা ক্ষারীয় পদার্থ। তাহলে আমরা জানি যে অ্যাসিডের উল্টো কি? অ্যাসিডের উল্টো হলো ক্ষার বা ক্ষারক। এবার তার জন্য যখন আমরা ক্ষার দিব, তাহলে অ্যাসিডের পরিমাণটা আবার ধীরে ধীরে কী হয়ে যাবে? কমে যাবে। মানে পিএইচটা ধীরে ধীরে বাড়তে লাগবে, এবং পিএইচ যখন বাড়তে লাগবে অ্যাসিডের পরিমাণ কমবে। তার জন্য পিএইচ যখন 7-এ চলে আসবে তখন সেটা আবার প্রশম হয়ে যাবে। তার জন্য মাছ চাষের ক্ষেত্রে বিভিন্ন স্থানে চুন ব্যবহার করা হয়। এটা কেন ব্যবহার করা হয় তোমরা মনে রাখবা, এটা একটা কারণ। ঠিক আছে। তারপর আর একটা আছে, দেখো যখন টুথপেস্ট ব্যবহার করা হয়, হ্যাঁ, মানে সকালে তোমরা জানো ব্রাশ করো, তাহলে সেটা কেন হয়? কারণ আমরা যখন খাবার খাই তখন সেই খাবারের মধ্যে পিএইচটা কমে যায়, হ্যাঁ, মানে একটু অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, একটু থাকে, বেশি নয়। তার জন্য পিএইচটা ধীরে ধীরে যখন অনেক দিন ধরে ধরো ব্রাশ যদি না করা হয়, তাহলে সেটাতে পিএইচটা অনেকটা কমে যাবে। তার জন্য আমাদের মুখের মধ্যে অ্যাসিডের পরিমাণটা বাড়বে। তার জন্য দাঁতের সঙ্গে অ্যাসিডটা বিক্রিয়া করে দিয়ে দাঁতটাকে ক্ষয় করে দেয়। তার জন্য দাঁতের অনেকটা ক্ষতি হতে পারে। তার জন্য বলা হয় যে ব্রাশ করতে হবে, নাহলে দাঁতগুলো ক্ষয়ে ক্ষয়ে সেগুলো পড়ে যাবে। ঠিক আছে। তার জন্য টুথপেস্টটা ব্যবহার করা হয়। টুথপেস্ট কেন হয়? কারণ টুথপেস্টের মধ্যে ক্ষারীয় পদার্থ থাকে, তার জন্য সেটা অ্যাসিডটাকে প্রশমন করে দেয়, প্রশমন বিক্রিয়ার মাধ্যমে দিয়ে সেটা প্রশমন হয়ে যায়, মানে অ্যাসিডের পরিমাণটা কমে যায় এবং পিএইচটা বৃদ্ধি পেয়ে যায়। তো এগুলো দেখো পিএইচের ভূমিকা, মানে পিএইচটা এসব জিনিসের উপরে নির্ভর করে। মানে পিএইচের সাহায্যে আমরা জানতে পারবো আমাদের কী কী ভূমিকা আছে সেগুলো। এবার কয়েকটা জিনিসের পিএইচ তোমরা ভালোভাবে মনে রাখবা, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো পিএইচ রক্তের কত হয়? 7.35 থেকে 7.45। তো এটার মানে দেখো এটা 7-এর থেকে বেশি আসে, তাহলে 7-এর থেকে বেশি হলে নর্মালি ক্ষারীয় হয়। তাহলে রক্ত আমাদের ক্ষারীয় পদার্থ হয় 7.35 থেকে 7.45। আমি যেটা বলেছিলাম যে যেগুলো অ্যাসিড হবে সেগুলো 7-এর থেকে কম হবে এবং ক্ষারীয় পদার্থে 7-এর থেকে বেশি। তো এটা 7-এর থেকে বেশি আছে, তার জন্য রক্তের 7.35 7.45। ঠিক আছে। তারপর লালার রস দেখো সেটা হয় 6.02 থেকে 7.05। তার মানে এটা দেখো তিনটেই হতে পারে, প্রথমে অ্যাসিডও হতে পারে কারণ 7-এর থেকে কম আছে, তারপর ধরো এটা 7-এ চলে এলো একদম 7.0, তাহলে তখন সেটা প্রশম হবে। আবার যখন 7-এর থেকে বেশি হয়ে যাবে তখন সেটা ক্ষারীয়। তার মানে এটা তিনটেই রূপে থাকতে পারে। তারপরে এই পেটের মধ্যে যে অ্যাসিড থাকে আমাদের জানো যে আমাদের খাবার হজম করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, তাহলে সেটা হয় সেটা 4.5 4.5 থেকে 5.7 পর্যন্ত তার পিএইচের পরিমাণটা হতে পারে। তো আমাদের খাবার এটার মধ্যে পেটের মধ্যে জানো HCl অ্যাসিড থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা মিউরিয়েটিক অ্যাসিডও সেটাকে বলা হয়, মিউরিয়েটিক অ্যাসিড। তাহলে সেটার পিএইচগুলো তোমরা মনে রাখবা। এবার আরও কয়েকটা জিনিসের পিএইচ তোমাদের বইয়ে আসে, তোমরা সেগুলো মনে রাখবা এবং সেটা অ্যাসিড হবে না ক্ষার সেগুলো দেখবা। যেমন ভিনিগারের জলীয় দ্রবণ, তোমাদের বই এগুলো আছে, লক্ষ্য করো। তাহলে ভিনিগারের জলীয় দ্রবণ, এটা লেখা আছে পিএইচের মান 7-এর থেকে ওপরে হবে না নিচে। তাহলে পিএইচ যেহেতু এটা ভিনিগার মানে এখানে অ্যাসিডিক অ্যাসিড পাওয়া যায়, তার জন্য সেটা কি হবে? 7-এর থেকে নিচে। তোমরা এগুলো ভালোভাবে দেখে নাও। তারপরে এটা দ্রবণের প্রকৃতি, দ্রবণের প্রকৃতি কী হবে? অ্যাসিড প্রকৃতির হবে। হ্যাঁ। তারপর 2 নম্বর লেখা আছে দেখো সাবানের জল। তো সাবানের জলটা একটু ক্ষারীয় প্রকৃতির হয়, তার জন্য এটা কি হবে? 7-এর থেকে ওপরে না নিচে, 7-এর থেকে বেশি। হ্যাঁ, এটা 7-এর থেকে বেশি, আর এটা ক্ষারীয় প্রজাতির হয়, মানে প্রকৃতি কি ক্ষারীয়। তারপর দেখো খাদ্য লবণের জলীয় দ্রবণ। খাদ্য লবণের যখন জলীয় দ্রবণ দেওয়া হবে তখন সেখানে কোনো অ্যাসিড বা ক্ষার কোনো কিছু হবে না, তার জন্য এটা ওপরে না নিচে, তাহলে এটা লিখে দেবা 7, মানে একদমই 7-এই থাকবে, কারণ এটা অ্যাসিড হবে না, ক্ষারও হবে না। আর এটা দ্রবণের প্রকৃতি কি? এটা হবে লবণ। ঠিক আছে। তারপরে খাবার সোডা। খাবার সোডা দেখো এটা হয় ক্ষারীয় প্রকৃতির, তার জন্য এটা 7-এর থেকে ওপরে না নিচে, এটা অবশ্যই 7-এর থেকে ওপরে হবে। তারপরে এটা দ্রবণের প্রকৃতি, দ্রবণের প্রকৃতি হবে ক্ষারক, মানে এটা ক্ষারক প্রজাতির হয়। তারপর পাতি লেবুর রস বা লেবু যখন হয় তাহলে সেটার মধ্যে সাইট্রিক অ্যাসিড, তাছাড়া অনেকগুলো আর অ্যাসিড থাকে। এবার অ্যাসিড থাকলে সেটা 7-এর থেকে নিচে হয়, তার জন্য এটা হবে 7-এর থেকে নিচে। দ্রবণের প্রকৃতিটা কি হবে? দ্রবণের প্রকৃতি হবে অ্যাসিড। তাছাড়া আরও অনেকগুলো আছে, হ্যাঁ, তোমরা দেখবা, যেমন আছে
খাবার জলের পিএইচ 7 হয়, তার মানে এটা দ্রবণের প্রকৃতি কী হবে, প্রসম হবে। তারপরে ধরো আমি বললাম ফুচকার জল, তাহলে সেটা অ্যাসিডের প্রকৃতির হয়, তার জন্য সেটা অ্যাসিড হবে, 7-এর থেকে কী হবে, কম। তারপরে ধরো ব্যাটারির মধ্যে যে জল থাকে বা অ্যাসিড থাকে, তাহলে ব্যাটারির অ্যাসিড, তাহলে সেটা হবে 7-এর থেকে নিচে, অ্যাসিড প্রকৃতির। তারপরে ল্যাকটিক অ্যাসিড বা এগুলো সব কি 7-এর থেকে নিচে এবং এগুলো অ্যাসিড প্রজাতির হয়, তোমরা মনে রাখবা। এবার যতগুলো পিএইচ আছে সেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে মনে রাখবা। লেবুর শরবত সেটাও অ্যাসিড হবে, তারপর খাবার জল সেটা প্রসম হবে, তারপর চুন দিয়ে জল তাহলে সেটা হবে ক্ষারীয় প্রকৃতির। কাটা আলুর টুকরো এটা হবে, কাটা আলুর টুকরো এটা কিছুই হবে না, প্রসম হবে। তারপর টমেটোটা কি হয়ে যাবে, অ্যাসিড প্রকৃতির। একটা প্রশ্নের উত্তর কমেন্ট করো যে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়াকে কি বলা হয়। আজকে আমি পড়ালাম, তাহলে এটা আমাদের হলো। এবার পরের পার্টে আমরা পড়বো, তোমরা সেই প্লেলিস্টটা ডিসক্রিপশনে আছে, সেখানে সেভ করে নাও, সেখানে তোমরা প্রত্যেকটা ভিডিও পরপর পেয়ে যাবে, তোমাদের একটাও খুঁজতে হবে না। তো সেটা অবশ্যই সেভ করো এবং এটা কমেন্টের মধ্যে বলো যে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া কাকে বলে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করো, ভালো লাগলে কমেন্ট করে দাও এবং বলো অ্যাসিড ক্ষারের বিক্রিয়া কী হয়, কাকে বলে।